অনলাইন ক্লাস মোহাম্মদ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজ ভৈরবা মহেশপুর ঝিনাইদহ। আমি মোহাম্মদ আতাউল গনি উসমানী, সহকারী অধ্যাপক, পৌরনীতি ও সুশাসন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো আছো? আমিও আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। আমি আলোচনা করব পৌরনীতি ও সুশাসন পরিচিতি। পৌরনীতির ধারণা ও সংজ্ঞা, পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধি ও বিষয়বস্তু। পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু আলোচনা করার আগে আমি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের অধ্যায়গুলোর গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়াবলী নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি। পৌরনীতি ও সুশাসন পরিচিতি এ অধ্যায়ের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হল পৌরনীতির ধারণা ও সংজ্ঞা। পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধি ও বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসন পাঠের প্রয়োজনীয়তা। পৌরনীতি ও সুশাসন পাঠের সাথে জ্ঞানের অন্যান্য শাখার যে সম্পর্ক, সেগুলো নিয়ে আলোচনা করে। যেমন পৌরনীতি ও সুশাসনের সাথে রাষ্ট্রবিজ্ঞানের কী সম্পর্ক, পৌরনীতি ও সুশাসনের সাথে সমাজবিজ্ঞানের কী সম্পর্ক, পৌরনীতি ও সুশাসনের সাথে ইতিহাসের কী সম্পর্ক, পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির কী সম্পর্ক, পৌরনীতি ও সুশাসনের সাথে নীতিশাস্ত্রের কী সম্পর্ক, পৌরনীতি ও সুশাসনের সাথে ভূগোলের কী সম্পর্ক, পৌরনীতি ও সুশাসনের সাথে জনসংখ্যা উন্নয়ন চর্যা, পৌরনীতি ও সুশাসনের সাথে মানবাধিকার ও জেন্ডার স্টাডিজের সম্পর্ক, পৌরনীতি ও সুশাসনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তির সম্পর্ক ইত্যাদি বিষয় এ অধ্যায়ে আলোচনা করা হয়। তারপরে আসি সুশাসন। সুশাসনের ধারণা ও সংজ্ঞা, সুশাসনের বৈশিষ্ট্য, সুশাসন প্রতিষ্ঠার সমস্যা, সুশাসন প্রতিষ্ঠায় সরকারের করণীয়, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব কর্তব্য, সুশাসন প্রতিষ্ঠার কী প্রতিবন্ধকতা আছে, এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে কিভাবে প্রতিবন্ধকতাগুলো সমাধান করা যায়। তারপরে আসি মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। মূল্যবোধ কি, মূল্যবোধের বৈশিষ্ট্য, মূল্যবোধের ভিত্তি বা উপাদান, মূল্যবোধের শ্রেণীবিভাগ। গণতান্ত্রিক মূল্যবোধ। আইনের ধারণা সংজ্ঞা, আইনের উৎস, আইনের শ্রেণীবিভাগ, আইন মান্য করা হয় কেন। স্বাধীনতার ধারণা ও সংজ্ঞা, স্বাধীনতার বৈশিষ্ট্য, স্বাধীনতা শ্রেণীবিভাগ, স্বাধীনতার
রক্ষা কবচ, সাম্য, সাম্যের সংজ্ঞা, সাম্যের শ্রেণীবিভাগ, সাম্যের বিভিন্ন রূপ বা শ্রেণীবিভাগ, স্বাধীনতায় সাম্যের গুরুত্ব। তারপরে গভর্নেন্সের সংজ্ঞা, গভর্নেন্সের ধারণা, গভর্নেন্সের বৈশিষ্ট্য, গভর্নেন্সের সুবিধা, গভর্নেন্স প্রতিষ্ঠায় কী প্রতিবন্ধকতা আছে বা কী সমস্যা আছে, এই সমস্যা হতে কীভাবে সমাধান করা যায়, সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়। তারপরে নাগরিকের অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার। অধিকার কি, অধিকারের ধারণা ও সংজ্ঞা, অধিকারের বৈশিষ্ট্য, অধিকারের শ্রেণীবিভাগ, অধিকারের রক্ষা কবচ। নাগরিকের কর্তব্য, কর্তব্যের ধারণা ও সংজ্ঞা, কর্তব্যের বৈশিষ্ট্য, নাগরিকের কর্তব্যসমূহ, অধিকার এবং কর্তব্যের মধ্যে কী সম্পর্ক আছে। মানবাধিকার, মানবাধিকার কি, মানবাধিকারের বৈশিষ্ট্য, মানবাধিকার সমূহ, মৌলিক অধিকার এবং মানবাধিকার ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় এই অধ্যায়ে আলোচনা করা হয়ে থাকে। তারপরে আসি রাজনৈতিক দল ও নেতৃত্ব। রাজনৈতিক দল কি, রাজনৈতিক দল কাকে বলে, রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের ভূমিকা এবং রাজনৈতিক দলের কার্যাবলী। নেতৃত্ব, নেতৃত্ব কি, নেতৃত্বের বৈশিষ্ট্য, নেতৃত্বের প্রয়োজনীয় গুণাবলী। নেতৃত্বের সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই অধ্যায়ে আলোচনা করা হয়ে থাকে। তারপরে সরকারের কাঠামো। সরকারের কাঠামো এ অধ্যায় পরিণতি ও সুশাসন প্রথম পত্রের সবচেয়ে বড় অধ্যায়। এ অধ্যায়ে সরকার নিয়ে আলোচনা করা হয়, সরকারের কাঠামো নিয়ে আলোচনা করা হয়। সরকার কি, সরকারের শ্রেণীবিভাগ, আধুনিক বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কী ধরনের সরকার ব্যবস্থা আছে সেগুলোর দিক নির্দেশনা দেওয়া হয়ে থাকে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গণতান্ত্রিক সরকার ব্যবস্থার দোষ গুণ। একনায়কতন্ত্র, একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থার সংজ্ঞা, বৈশিষ্ট্য, দোষ গুণ। রাজতন্ত্র, রাজতান্ত্রিক সরকার ব্যবস্থার দোষ গুণ, বৈশিষ্ট্য। প্রজাতন্ত্র, প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থার দোষ গুণ, বৈশিষ্ট্য। সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা, সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থার দোষ গুণ, বৈশিষ্ট্য। স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা, স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থার দোষ গুণ, বৈশিষ্ট্য। ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থা, ধর্মতান্ত্রিক সরকার ব্যবস্থার দোষ গুণ, বৈশিষ্ট্য। এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকারের দোষ গুণ, বৈশিষ্ট্য। এককেন্দ্রিক সরকারের সংজ্ঞা। যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা, বৈশিষ্ট্য। যুক্তরাষ্ট্রীয় সরকারের দোষ গুণ। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা কি, রাষ্ট্রপতি শাসিত সরকারের দোষ গুণ। রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা কার্যকরী। মন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা, মন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রী শাসিত সরকার কি, মন্ত্রী শাসিত
সরকারের দোষ গুণ, মন্ত্রিশাসিত সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভূমিকা, সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ। সরকারের তিনটে গুরুত্বপূর্ণ অঙ্গ: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ, আইন বিভাগ বা আইনসভা। আইনসভা কি? আইনসভা বলিতে কি বোঝায়? আইনসভার সংগঠন: এক কক্ষবিশিষ্ট আইনসভা, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের আইনসভার গঠনের রূপ ও প্রকৃতি বিভিন্ন রকম হয়ে থাকে। আইনসভার ক্ষমতা ও কার্যাবলী। শাসন বিভাগ। শাসন বিভাগ কি? শাসন বিভাগের সংগঠন: শাসন বিভাগের দুইটি অংশ: রাজনৈতিক অংশ ও অরাজনৈতিক অংশ। বিচার বিভাগ। বিচার বিভাগের সংজ্ঞা, ধারণা, বৈশিষ্ট্য। বিচার বিভাগের সংগঠন, বিচার বিভাগের কার্যাবলী, বিচার বিভাগের স্বাধীনতা, বিচার বিভাগের সমালোচনা। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বৈশিষ্ট্য। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি ও ক্ষমতার ভারসাম্য নীতি ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়ে থাকে। তারপরে আসি জনমত ও রাজনৈতিক সংস্কৃতি। জনমত কি? জনমতের ধারণা ও সংজ্ঞা, জনমতের বৈশিষ্ট্য, জনমতের মাধ্যমসমূহ। সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। রাজনৈতিক সংস্কৃতির ধারণা, সংজ্ঞা, রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য। রাজনৈতিক সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্যের ওপর ভিত্তি করে জাতীয়তাবাদী রাষ্ট্রের সৃষ্টি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই অধ্যায়ে। তারপরে জনসেবা ও আমলাতন্ত্র। জনসভা কি? জনমত, জনসেবা ও আমলাতন্ত্র। জনসেবা কি? জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা কি? আমলাতন্ত্রের ধারণা ও সংজ্ঞা, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য। আমলাতন্ত্রদের বা আমলাদের নিয়োগ, প্রশিক্ষণ ও চাকরির শর্ত। আমলাতন্ত্রের কার্যাবলী। জনসেবায় আমলাতন্ত্রের ভূমিকা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি এ অধ্যায়ে আলোচনা করা হয়ে থাকে। তারপরে আসি দেশপ্রেম ও জাতীয়তাবাদ। দেশপ্রেম কি বা দেশপ্রেম বলিতে কি বোঝায়? দেশপ্রেম ও জাতীয়তার সম্পর্ক কি? জাতীয়তা কি? জাতীয়তার সংজ্ঞা, জাতীয়তার বৈশিষ্ট্য, জাতীয়তার পার্থক্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ অধ্যায়ে আলোচনা করা হয়। আজকে আমার আলোচনার বিষয় পৌরনীতি ও সুশাসনের ধারণা, পৌরনীতির সংজ্ঞা, পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধি ও বিষয়বস্তু। প্রথমে আসি পৌরনীতি ধারণা। মানুষ সামাজিক জীব। মানুষ সমাজে বা সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। মানুষ স্বভাবতই স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান, সন্ততি, পাড়া প্রতিবেশী সবার সাথে সমাজবদ্ধ হয়ে বসবাস করতে চায়। মানুষ স্বভাবতই সঙ্গপ্রিয়। মানুষ কখনোই
একাকী বসবাস করতে পারে না। এই জন্যই রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু অ্যারিস্টটল বলেছেন, মানুষ মাত্রই সামাজিক ও রাজনৈতিক জীব। যে সমাজে বসবাস করে না সে হয় পশু, না হয় দেবতা। প্রাচীন যুগে মানুষ খাদ্যদ্রব্য, ফলমূল সংগ্রহ, পশু শিকার এবং অন্যান্য সামগ্রী সংগ্রহের জন্য সমাজবদ্ধ হয়ে বসবাস করত। হতে পারে সেটা হিংস্র পশুর ভয়ে বা খাদ্যদ্রব্য সংগ্রহের আশায় সমাজবদ্ধ হয়ে বসবাস করত। কিন্তু আদিকালের সেই সমাজবদ্ধ হয়ে বসবাস করার ধারণা আজকের এই আধুনিক সভ্যতার বা আধুনিক উন্নয়নের বিকাশের সাথে সাথেও সেই আদি যুগের ঐক্যবদ্ধ হয়ে বসবাস করাটা পিছিয়ে এখনও থাকেনি। এখনও মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করতে চায়। মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। সমাজবদ্ধ মানুষের বা নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো নিয়ম কানুন, রীতিনীতি ও আচার অনুষ্ঠান নিয়ে আলোচনা করে। অতীতেও মানুষের সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থার নাগরিকদের ন্যায় নীতি, রীতিনীতি, প্রথা, আচার অনুষ্ঠান নিয়ে আলোচনার বিষয় ছিল। তেমনি করে বর্তমানে এবং ভবিষ্যতেও নাগরিকতার সমাজে নাগরিকদের রীতিনীতি, আচার ব্যবহার, প্রথা, রীতিনীতির ওপর যে বিষয়ে আলোচনা করা হয় সেই বিষয়টিকে বলা হয় পৌরনীতি ও সুশাসন। এবার আমরা আসি সুশাসন। সুশাসনের ইংরেজি শব্দ গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স বা সুশাসন এটা একটি বহুমাত্রিক ধারণা। এটা একটি প্রত্যয়। শাসনের আগে সু প্রত্যয় যোগে সুশাসন, এবং গভর্নেন্সের আগে গুড যোগ হয়ে গুড গভর্নেন্স। সুতরাং গুড গভর্নেন্সের অর্থ ভালো সরকার। শব্দের উৎপত্তির ওপর ভিত্তি করে বলতে পারি গুড গভর্নেন্স বা সুশাসন একটি নির্ভুল, দক্ষ, যোগ্য, জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা। এই সুশাসন বা গুড গভর্নেন্সের প্রথম ধারণা দিয়েছিল বিশ্ব ব্যাংক 1989 সালে। বিশ্ব ব্যাংকের এই সংজ্ঞায় বলা হয়ে থাকে যে সুশাসন বলিতে এমন এক ধরনের শাসন ব্যবস্থাকে বোঝায় যে শাসন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, বৈধতা, নাগরিকের ব্যাপক অংশগ্রহণ এবং সংবিধানের মাধ্যমে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয় তাকেই সুশাসন বলা হয়ে থাকে। এখন আমরা আসি পৌরনীতির সংজ্ঞা। পৌরনীতির ইংরেজি শব্দ সিভিক্স। এই শব্দটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস দুইটা শব্দ থেকে এসেছে। সিভিস অর্থ নাগরিক, সিভিটাস অর্থ নগর, রাষ্ট্র। শব্দগত বা মূলগত বা শব্দের উৎপত্তির ওপর ভিত্তি করে বলা যায় নগর রাষ্ট্রে নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে যে শাস্তি আলোচনা করা হয় তাকে আমরা পৌরনীতি বলতে পারি।
প্রাচীন ভারতবর্ষে ও গ্রীসে পৌরনীতির শব্দগত বা মূল শব্দের উৎপত্তির ওপর ভিত্তি করে ভারতের সংস্কৃত ভাষায় পৌরনীতিকে পুর বা পুরী বলা হয়। পুর বা নগর রাষ্ট্রের নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই পৌরনীতি বলা হয়। গ্রিসের অ্যাথেন্স ও স্পার্টা নগর রাষ্ট্র। গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র অনেক নগর রাষ্ট্র ছিল। এই নগর রাষ্ট্রের নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই পৌরনীতি বলা হয়। তবে এই নগর রাষ্ট্রের সকল নাগরিক বলা হতো না। যারা রাষ্ট্রের শাসন কার্যে, রাজনৈতিক ব্যবস্থাপনায় এবং সরকারের গুরুত্বপূর্ণ বিষয়ে দায়িত্ব পালন করতেন তাদেরকেই সাধারণত নাগরিক বলা হয়। যাই হোক, গ্রিসের সেই ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রের নাগরিকদের সামাজিক এবং রাজনৈতিক বিষয় নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে আমরা পৌরনীতি বলতে পারি। সুতরাং সংজ্ঞাগুলোর বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে পৌরনীতি নাগরিকতামূলক বা নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, নাগরিকের অধিকার, দায়িত্ব, কর্তব্য নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাহাকেই পৌরনীতি বলা হয়। পৌরনীতি বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞানের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এম হোয়াইট পৌরনীতির সংজ্ঞায় বলেছেন যে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে পৌরনীতি বলা হয়। তিনি আবার দি ফিলোসফি অফ সিটিজেনশিপ গ্রন্থে পৌরনীতির সংজ্ঞায় আবার বলেন, নাগরিকের পৌরনীতি হচ্ছে জ্ঞানের সেই শাখা যে শাখায় নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে পৌরনীতি বলা হয়। পৌরনীতির সংজ্ঞা দিতে যে আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এফআই গ্লাউড পৌরনীতির সংজ্ঞা দিতে যে বলেন যে সমস্ত প্রতিষ্ঠান, অভ্যাস এবং কার্যাবলীর মাধ্যমে নাগরিকরা সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব কর্তব্য পালন করে, এই দায়িত্ব কর্তব্য পালন করতে যে অধিকার উপভোগ করে সেই সমস্ত বিষয় নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকেই পৌরনীতি বলা হয়। এখন আসি পৌরনীতির ও সুশাসন পাঠের পরিধি ও বিষয়বস্তু। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। যা কিছু নাগরিকের জীবনকে স্পর্শ করে তার সমস্ত বিষয়গুলি নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। নাগরিকরা সমাজ এবং রাষ্ট্রে বসবাস করে, সুতরাং সমাজ এবং রাষ্ট্রের নাগরিকের যে দায়িত্ব কর্তব্য আছে, এক কথায় নাগরিকতার সাথে জড়িত সকল বিষয়বস্তু নিয়ে পৌরনীতি আলোচনা করে থাকে। পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধি ও বিষয়বস্তু
আলোচনা বিষয়গুলো হলো পৌরনীতি, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি, নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। নাগরিকের দায়িত্ব, কর্তব্য, নাগরিকতা কি, নাগরিকতা লাভের পদ্ধতি কি, নাগরিকতা অর্জনের পদ্ধতি কি, নাগরিকতার সংজ্ঞা, সুনাগরিকতা, সুনাগরিকতার আত্মসংযোগ, সংযম, বিবেক, বুদ্ধিমান ইত্যাদি বিষয় পৌরনীতি আলোচনা করে বিধায় পৌরনীতি পাঠের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক এবং বিস্তৃত। তারপরে আসি মানব সভ্যতার আদি সংগঠন। পৌরনীতি মানব সভ্যতার আদি সংগঠন নিয়ে আলোচনা করে। মানব সভ্যতার আদি সংগঠন হলো পরিবার। পরিবার হলো রাষ্ট্রের আদি রূপ। পরিবার বলিতে কি বোঝায়, পরিবারের বৈশিষ্ট্য, পরিবারের ভূমিকা, পরিবারের দায়িত্ব, কর্তব্য এবং কার্যাবলী নিয়ে আলোচনা করে। আদি সংগঠন সমাজ। সমাজ বলিতে কি বোঝায়, সমাজের সংজ্ঞা, সমাজের বৈশিষ্ট্য, সমাজের পরিবর্তন বা সমাজের বিভিন্ন বিষয়বলী নিয়ে আলোচনা করায় পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু ব্যাপক এবং বিস্তৃত। তারপরে আসি রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ। আধুনিক বিশ্বের রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থায় বিভিন্নভাবে দেখা যায়। তবে সাধারণত প্রত্যেক রাজনৈতিক ব্যবস্থায় বা রাজনৈতিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা, রাষ্ট্রের বৈশিষ্ট্য, রাষ্ট্র গঠনের উপাদান, রাষ্ট্র গঠনের উপাদানসমূহ, সংবিধান, সংবিধানের রূপ প্রকৃতি, সংবিধান লিখিত, অলিখিত, দুষ্পরিবর্তনীয় এবং সুপরিবর্তনীয়। সরকারের প্রকৃতি ও শ্রেণীবিভাগ। সরকারের বিভিন্ন অঙ্গ বা বিভাগের প্রকৃতি, সংগঠন ও কার্যাবলী, নির্বাচন ও নির্বাচক মণ্ডলী, রাজনৈতিক দল, জনমত প্রভৃতি রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। সুতরাং পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধি ও বিষয়বস্তু দিন দিন ব্যাপক আকারে প্রসার লাভ করিতেছে। রাজনৈতিক তত্ত্ব। পৌরনীতি ও সুশাসন পাঠের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল রাজনৈতিক তত্ত্ব। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক তত্ত্ব নিয়ে আলোচনা করে থাকে। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কিত বিভিন্ন তথ্য বা মতামত সম্পর্কে আলোচনা করে। রাষ্ট্র বড় একটা সংগঠন, রাষ্ট্রের উৎপত্তি, কার্যাবলী আলোচনা করায় পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু ব্যাপক মাত্রায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারপরে আসি নাগরিকতার স্থানীয় দিক সম্পর্কে আলোচনা। পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধি ও বিষয়বস্তুর আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হল নাগরিকতার স্থানীয় দিক। নাগরিকতার স্থানীয় দিক নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। নাগরিকতার স্থানীয় দিক বলতে আমরা বোঝাই ইউনিয়ন পরিষদ,
ইউনিয়ন পরিষদের গঠন ক্ষমতা, কার্যাবলী, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, বিভাগীয় পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই সমস্ত প্রতিষ্ঠানের ধারণা, সংজ্ঞা, বৈশিষ্ট্য, ক্ষমতা, কার্যাবলী নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। বিধায় পৌরনীতির পরিধি ব্যাপক ও বিস্তৃত। তারপরে আসি নাগরিকতার জাতীয় দিক। পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধির আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নাগরিকতার জাতীয় দিক। নাগরিকদের জাতীয় বিষয়, জাতীয় স্বাধীনতা আন্দোলন করতে যে বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা অগ্রগতি সম্পর্কে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। এই জন্যই পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু দিন দিন বিস্তার লাভ করছে। তারপরে আসি পৌরনীতির আন্তর্জাতিকতার রূপ। পৌরনীতি ও সুশাসন আজ আর স্থানীয় এবং জাতীয় বিষয় নিয়েই শুধু আলোচনা করে না, স্থানীয় এবং জাতীয়তার পরিধি পার হয়ে আন্তর্জাতিক বিশ্বে পৌরনীতি ও সুশাসন ব্যাপক ভূমিকা রাখছে বর্তমানে। সেই হিসাবে বলা যায় যে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশই বর্তমানে প্রতিবেশী ও দূরের সকল রাষ্ট্রের সাহায্য সহযোগিতা কামনা করে বিশ্ব শান্তি ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করার জন্যই মানুষ আজ গড়ে তুলেছে জাতিসংঘের অন্যান্য বহু আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান। পৌরনীতি ও সুশাসন তাই জাতিসংঘ, অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উদ্ভব, বিকাশ, উদ্দেশ্য, কার্যাবলী সম্পর্কে আলোচনা করে। সুতরাং এই আলোচনার কারণে পৌরনীতির পরিধি ও ব্যাপক বিস্তার লাভ করছে দিন দিন। নাগরিকতার অতীত দিক। নাগরিকতার অতীত দিক নিয়ে আলোচনা। নাগরিকতার অতীত দিক নিয়ে আলোচনা। পৌরনীতি ও সুশাসন নাগরিকতার অতীত দিক নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসনে নাগরিকরা অতীতের বিভিন্ন প্রতিষ্ঠানে নাগরিকের কী অধিকার ও কর্তব্য ছিল, সেই অধিকার, কর্তব্য, অতীত, ইতিহাস ও কাঠামো পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। নাগরিকতার বর্তমান রূপ। পৌরনীতি ও সুশাসন নাগরিকতার বর্তমান রূপ নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক এবং সামাজিক এর বিভিন্ন প্রতিষ্ঠানে নাগরিকের যে ইতিহাস, ঐতিহ্য, কী কী দায়িত্ব, কর্তব্য, সেই সব বিষয় নিয়ে আলোচনা করে। নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা। নাগরিকতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে থাকে পৌরনীতি ও সুশাসন।
পৌরনীতি ও সুশাসনে অতীত এবং বর্তমানের সামাজিক এবং রাজনৈতিক কাঠামোতে নাগরিকের কী কী দায়িত্ব কর্তব্য এবং ভবিষ্যতে কী দায়িত্ব কর্তব্য বা কী রূপ পরিগ্রহ করবে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে। বিধায় পৌরনীতি পরিধি ও সুশাসন দিক দিয়ে ব্যাপক ও বিস্তার লাভ করছে। তারপরে আসি সুনাগরিকতার শিক্ষা। সুনাগরিকতার শিক্ষা পৌরনীতি ও সুশাসন সুনাগরিকতার শিক্ষা প্রদান করে। সুনাগরিকতা অর্জনের গুণাবলী বুদ্ধি, বিবেক, আত্মসংযম, শৃঙ্খলাবোধ ইত্যাদি সম্পর্কে পৌরনীতি ও সুশাসনে আলোচনা করে। তারপরে আসি রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা করে। রাজনৈতিক পৌরনীতি ও সুশাসন রাজনৈতিক ঘটনা ও আন্দোলন নিয়ে আলোচনা করে। পৌরনীতি ও সুশাসন একটি দেশের বিভিন্ন রাজনৈতিক ঘটনা এবং আন্দোলন সংগ্রাম নিয়েও আলোচনা করে। বাংলাদেশে পৌরনীতি ও সুশাসন পলাশির যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, ভাষা আন্দোলন, বাঙালির প্রতি বৈষম্য ও বঞ্চনা, 1966 সালের 6 দফা কর্মসূচি ও আন্দোলন, 1969 সালে গণঅভ্যুত্থান, 1970 সালে নির্বাচন, 1971 সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে আলোচনা করে পৌরনীতি ও সুশাসন। তারপরে আসি সাংবিধানিক অগ্রগতির বিষয়ক আলোচনা। সাংবিধানিক অগ্রগতি বিষয়ক আলোচনা। পৌরনীতি ও সুশাসন সাংবিধানিক অগ্রগতি বা বিকাশ ধারা নিয়ে আলোচনা করে। বাংলাদেশের পৌরনীতি ও সুশাসনে ব্রিটিশ শাসনামল ও পাকিস্তান শাসনামলে সাংবিধানিক বিকাশ অগ্রগতি, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া, সংবিধানের বিভিন্ন রূপ এবং ধারাসমূহ, বিভিন্ন সময়ে আনীত সংবিধানের সংশোধনী, জাতীয় সংসদের নির্বাচন সময়ের ফলাফল এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সরকার এবং মন্ত্রিসভার গৃহীত পদক্ষেপসমূহ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। সুতরাং এই 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 বিষয়গুলো আলোচনার কারণে পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধি ও দিন দিন ব্যাপক এবং বিস্তার লাভ করছে। আমরা ওপরের আলোচনার বিষয়গুলো নিয়ে এ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করেছি সেই বিষয়বস্তুর আলোকে বলতে পারি যে পৌরনীতি ও সুশাসনের পরিধি ও বিষয়বস্তু ব্যাপক ও বিস্তৃত। নাগরিকের জীবন ও কার্যাবলী যতদূর বিস্তার, অর্থাৎ যা কিছু নাগরিকের জীবনকে স্পর্শ করে, পৌরনীতি ও সুশাসনের বিষয়বস্তু পরিধি ততদূর বিস্তৃত। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পৌরনীতি ও সুশাসন রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ, রাষ্ট্র সামাজিক বিজ্ঞানের একটি অংশ। পৌরনীতি ও সুশাসন মূলত নাগরিকের সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকে। যা কিছু নাগরিকের জীবনের সাথে জড়িত তার সমস্ত বিষয়গুলি নিয়ে পৌরনীতি আলোচনা করে। এই জন্য
তাছাড়াও বলতে পারি যে পৌরনীতি ও সুশাসন একটা গতিশীল বিষয়। এই গতিশীল বিষয় হওয়ার কারণে পৌরনীতি ও সুশাসন পাঠের পরিধি দিন দিন ব্যাপক এবং বিস্তার লাভ করছে। যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইনের ক্লাস আজকে আমি এখানেই সমাপ্ত করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকেই ধন্যবাদ।